স্বাগত সংবাদ যোগে দিনের প্রধান সংবাদ এবং তার বিস্তারিত নিয়ে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। চলুন শুরুতে জেনে নিই কি থাকছে আজকের সংবাদ যোগে। আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে, অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অভ্যুত্থানের সপক্ষের রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে, তা না হলে জাতি এক মহা বিপদের সম্মুখীন হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে 2024-এর জুলাইয়ে মৃত্যুর মুখোমুখি শির উঁচু করে দাঁড়িয়ে দেশবাসী যে ঐক্য গড়ে তুলেছিল, আমরা জীবিতরা যেন অল্প স্বল্প ভিন্নমত ও লঘু বিবাদে জড়িয়ে তার মর্যাদা ক্ষুণ্ণ না করি। এবার থাকছে বিস্তারিত। মাসের পর মাস ধরে রাজনৈতিক দলগুলো যে দুটো বিষয়ে একমত হতে পারছিল না, গুরুত্বপূর্ণ দুটি বিষয়, তার একটি হলো গণভোট এবং আরেকটি হলো পিআর প্রক্রিয়া নির্বাচন। শেষমেশ প্রধান উপদেষ্টা আজকে ভাষণে সমাধান দিলেন, জানালেন গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনেই হবে। রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই তাদের প্রতিক্রিয়া জানানো শুরু করেছে। জামাত ইসলামী এতে সংকট দেখছে এবং তাদের দাবি গণভোট নির্বাচনের আগেই করতে হবে এবং তারা প্রত্যাশা করছে প্রধান উপদেষ্টা এই ডিসিশন চেঞ্জ করবেন। একইভাবে নাখোশ ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বেশ কয়েকটি দল, তারা বলছে এমন ঘোষণা দেশবাসীর প্রত্যাশা ছিল না। আমরা আলাপে যাব। আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি এবং আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এবং অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। নীলোফার চৌধুরী মনি, আপনাকে দিয়ে আলাপটা শুরু করতে চাই। বিএনপি যেটা চেয়েছিল যে জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হোক, শেষমেশ সেটাই তো হতে যাচ্ছে, তেমন নির্দেশনায় তো এসেছে, প্রধান উপদেষ্টা সেটাই জানিয়েছে। এখন একটা বিষয়ে আসলে অনেকে জানতে চাইছেন, যেভাবে গণভোটটার প্রশ্ন করা হচ্ছে, উত্তর দেওয়ার যে প্রক্রিয়া, সেটা নিয়ে আপনার পর্যবেক্ষণটা একটু জানতে চাই। মানুষের কাছে কতটা বিষয়টা স্পষ্ট? বিএনপি এখন গণভোট নিয়ে নতুন কোনো চ্যালেঞ্জ দেখছে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, এইটা বিএনপি যে কথাটা মেনেছিল আপনার জুলাই সনদকে কেন্দ্র করে, যে একই দিনে গণভোট হলে কোনো সমস্যা নাই আমাদের, যদিও গণভোটটা আপনার সংবিধানে নাই। তারপরে আপনাকে যদি একটু থামাই চৌধুরী মনি, আমি দুঃখিত আপনাকে থামিয়েছিলাম এবং আপনি যেভাবে শুরু করেছিলেন, আমি এমন একটি কথা আসলে মির্জা ফখরুল আলমগীর তার মুখ থেকেও শুনলাম, ধন্যবাদ জানানো হয়েছে এবং বেশ কিছু বিষয় বলেছেন, পরবর্তীতে হয়তো জানতে পারবো। জি, এখন এক কথায় যদি আমরা বলি যে ওই একই সাথে যে আমরা চেয়েছিলাম একই সাথে গণভোট এবং নির্বাচনী ডেটটা, সেটার জন্য এই সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি সরকার কিন্তু বেশ কিছু এমবার্গো তুলে ধরেছেন, যেটা হলো যে এটাকে এমবার্গো বলবো নাকি এটাকে আমি বলতে পারি যে কিছু পয়েন্টস, যেমন ধরেন যে আপনার ওই গণভোটের মধ্যে পয়েন্টস থাকবে যে 4টা, সেইখানে 4টার মধ্যে পড়ে তারপরে আপনি টিক দিবেন না ক্রস দিবেন, সেগুলো কিন্তু জনগণের জন্য একটু দুরূহ হবে, সাধারণ পাবলিকের জন্য। আমরা যতই বলতে চেষ্টা করি না কেন যে সাধারণ জনগণ আপনার গণভোটে উৎসাহ আছে, সাধারণ জনগণের হয়েই অনেক দল বলেন যে তারা চায় গণভোট, এটা কিন্তু ঠিক না। সাধারণ জনগণ যদি আমরা হিসাব করি, এই পর্যন্ত 54 বছরে বাংলাদেশে 3টা গণভোট হয়েছিল, তার 2টা হচ্ছে 2 সরকারের বৈধতা নিয়ে এবং একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে মন্ত্রিপরিষদ শাসিত নির্বাচনকে। ওটাকেই যদি আমি ধরি যে অন্যরকম, যেমন এখনকারটার মতো, সেই অন্য রকমে কিন্তু একটা কর ছিল, সেইখানে জনগণ 35% জনগণ মাত্র উপস্থিত ছিলেন। তো এইখানে আপনার হতে পারে উপস্থিতি বাড়বে কারণ একদিনেই ভোট, কিন্তু এই যে মানুষ যে পড়ে পড়ে তারপরে আপনার টিক মার্ক দিবে, বাংলাদেশে এখনো অনেক ভোটার আছে অনর্গল বাংলা পড়তে পারে না। বাংলাদেশে এখনো অনেক বয়স্ক ভোটার আছে যাদের পড়তে কষ্ট হয়, চোখে কম দেখবে। বাংলাদেশের এমন অনেক ভোটার আছে যারা আপনার এতগুলো সময় নিয়ে পড়ে সিগনেচার দিতে প্রত্যেকটা ভোটের পিছনে অনেকটা সময় লেগে যাবে, যদি দিতেও পারে। এখন আপনি বলেন যারা অশিক্ষিত ভোটার, তাদের প্রত্যেকের সঙ্গে কি একটা করে আপনি পুলিং এজেন্ট দিতে পারবেন? সম্ভব না, কারণ পুলিং এজেন্টটাকেই সন্দেহ করা হবে। এক দলের পুলিং এজেন্ট যদি গিয়া দাঁড়ায়,
তাহলে আর আর 10টা দলের তারা কিন্তু সন্দেহ করবে। সো দ্যাট এইখানে তাকে হেল্প করার উপায়টা কি? একজন যদি তার সহকারী, কেউ যদি চোখে না দেখে হতে পারে বেশি বয়স্ক হলে তার সহকারী আসবে, তার সহকারী আসলেও তার সহকারী তো তার মতামতটা ওই মুহূর্তে দিতে পারে না, তার মানে তার সহকারীর মতামতটাই দিতে হবে। এবং এইটা যে এত লম্বা করে করার জন্য এটা কিন্তু লেন্দি প্রসেস হয়ে যাচ্ছে। এটা কি একটা ফেব্রুয়ারি আছে আর 2 মাস 3 মাস, এই 3 মাসের ভোটের জন্য এটা কি সুদূর প্রসারী হবে? আমি মনে করি না। আমি এই জায়গাটায় আমার মনে হচ্ছে যে এইখানে একটা সমস্যা হবে, সেই সমস্যাগুলো সব দল বসে মিলে ঠিক করাটাই বেটার, বাঞ্ছনীয়। আরেকটা জিনিস সরকার যেটা করেছে, সব দলকে মোটামুটি খুশি করার চেষ্টা করেছে। সেই খুশি করার চেষ্টার মধ্যে আপনার পিআর পদ্ধতিতে উচ্চ আপনার কক্ষ পরিষদের ভোটের পিআর পক্ষে গিয়েছে, কিন্তু কিভাবে হবে সেটা এখনো বলা হয় নাই। সেটা আমি জানি না বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটাকে কোনভাবে নিবেন আমি বলতে পারবো না এখনো, যেহেতু কথা হওয়ার পরে আপনিও জানেন, মাত্র প্রেস ব্রিফিং এ বসছেন, আমিও জানি না, আমি আপনার প্রথম অংশে যে পয়েন্টগুলো বললেন সেটা নিয়েই পরবর্তীতে আবারও আপনার কাছে আসবো। যেন ফরিদুল হক, আপনার কাছে একটু আসতে চাই। মানে নীলুফা চৌধুরী মনিত কিছু মানুষের কথা বলেছেন যারা নিরক্ষর, যারা আসলে পুরোটা হয়তো ওইভাবে পড়তেও পারবেন না। আমি দেখেছি অনেক শিক্ষিত মানুষ, তারাও এই ব্যাপারটা বুঝতে পারছেন না, তাদের কেউ আমাদেরকে বোঝাতে হচ্ছে যে এই প্রক্রিয়া জিনিসটা হবে, একটু পড়াশোনা করার ব্যাপারও আছে এখানে। আপনার আসলে মতামতটা আমি জানতে চাই। প্রথমত বলে রাখি, এনসিপি আজকে যে বক্তব্যটা দিয়েছে যে নির্বাচন কমিশন নিজেরাই আসলে গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে আয়োজন করতে পারবে কিনা সেটা সংশয় জানানো হয়েছে। আপনাদের দিক থেকে একটু পর্যবেক্ষণটা জানতে চাই আসলে। জি, ধন্যবাদ আপনাকে। আমার সম্মানিত সহ-আলোচক এবং দর্শক যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা। আসলে অফিসিয়াল মন্তব্য করার মতো সময় এখনো আসেনি। আমরা কোনো অফিসিয়াল পজিশন নেইনি, আমাদের রাজনৈতিক পরিষদের মিটিং চলছে, তো সেটা চললে আজকে রাতে অথবা কালকে হয়তো আমরা ইয়ে জানাতে পারবো। আমরা অন্য আরো অনেকগুলো বিষয় নিয়ে ব্যস্ত, কিন্তু আমি মোটা দাগে 2-3টা জিনিস বলতে পারি। সেটা হচ্ছে যে কিছু সংশয় তো আছেই, যে একই দিনে ধরেন এত বড় একটা আয়োজন। আমরা অনেক আগে থেকেই বলছিলাম যে নির্বাচন কমিশনের আসলে কিছুটা টেস্ট কেস, মানে টেস্ট রান করা দরকার ছিল। যদি স্থানীয় সরকার নির্বাচন দিয়ে তার একটু টেস্ট রান করা যেত, এটা ভালো হতো। এমনিতেই দেশে অনেক বছর নির্বাচন নেই, হঠাৎ করে নির্বাচনে যাওয়া, একটা জাতীয় নির্বাচন আয়োজন করাই আসলে অনেক বড় ইভেন্ট। সেখানে আবার গণভোট আয়োজন করাটাও একটু মানে আরো সাথে গণভোট হলে এটা যে কোনো রেগুলার সময় এটা আসলে অনেক কঠিন হয়। এটা তো রেগুলার সময়, এটা একটা বিশেষ সময়। কিন্তু রাজনৈতিক দলগুলো তো আসলে বিভিন্ন কারণে ঐক্যমত আমরা হতে পারছি না, এটা একটা ধরেন আবার সংকট। সবাই ঐক্যমত না হলে আবার ধরেন মনে করেন যে কোনো দিকে এগুলো খুব কঠিন। তো সেই জায়গা থেকে ধরেন এই অসুবিধাগুলো রয়ে গেল। তারপরেও আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো সবাই যদি উদ্যোগী হয়, সহযোগী হয় এবং সিরিয়াসলি রাষ্ট্র কাঠামোর সংস্কার প্রশ্নে সবাই যদি আন্তরিক হয়, এখনো আসলে এটা আরো ভালো করার সম্ভাবনা আছে। মানে একদিনে করলেও এটা ধরেন আমরা সবাই যদি সহযোগিতা করি তাহলে এটা মানে কি বলে যে সুষ্ঠুভাবে করা, ভালোভাবে শেষ করার একটা সুযোগ আছে। আরেকটা বিষয় হচ্ছে যে যেই প্রশ্নগুলোর কথা বলা হচ্ছে যে 4টা প্রশ্ন, এটা আসলে মানুষ বুঝতে পারবে কিনা, আমার কাছে এটা মনে হয় না। আমার কাছে এটা মনে হয় না কেন? কারণ হচ্ছে যে রাষ্ট্র কাঠামোর যে সংস্কার দরকার, একটা নতুন সিস্টেম আমাদেরকে যেতে হবে। এই ব্যাপারে বাংলাদেশের মানুষের একটা মোটা দাগে কি বলে যে মানে মোটা দাগে একটা কমন মানুষের একটা ঐক্যমত আছে। আমরা রাজনৈতিক দলগুলো ঐক্যমত না হতে পারলেও মানুষ কিন্তু এক ধরনের ঐক্যমত্যে আছে। তো এইটা আসলে ওইভাবে পড়ে বুঝাতে হবে, নিরক্ষর মানুষ হলে বুঝবে না। আমার কাছে এটা মনে হয় না। যদি নির্বাচন কমিশন এবং সরকার থেকে ব্যাপক পরিমাণ প্রচারণার আয়োজন করা হয় এবং আমরা রাজনৈতিক দলগুলো যদি একমত হই যে কিছু সময়ের জন্য আচ্ছা ঠিক আছে, আপনি তো নির্বাচন হলে আপনি তো ক্ষমতায় যাবেনই, কিংবা আপনি একটা কিছু করবেনই, কিছু সময়ের জন্য আমরা যদি একটা জাতীয় স্বার্থে ধরেন এটাকে একটা ব্যাপক প্রচারণা করি, আমরা ভোটারদেরকে বুঝাই, তাহলে আমার কাছে এটা বড় সমস্যা বলে মনে হয় না। এটা মানুষ বুঝবে যে এটা আসলে এই কারণে আমাদের দরকার। এইটা ধরেন এক একটা রাজনৈতিক দল ধরেন যদি 8-10টা বিভাগে ধরেন 10টার বড় সমাবেশ করে, ওইগুলোতে আসলে মানুষ বুঝবে যে ওইখান থেকে কি বক্তব্য যাচ্ছে, কি মেসেজ যাচ্ছে। এর বাইরে টেলিভিশন আছে, টকশো আছে,
পত্রিকা আছে, বিভিন্ন মাধ্যমে ধরেন নেতারা আসলে আসলে এগুলো মানে আপনি চমৎকার করে বলছেন যেন ফরিদুল হক, আমরাও জানি একটা সময় আমরা গ্রেডিং সিস্টেম বুঝতাম না, কিন্তু পরবর্তীতে রেজাল্টও গ্রেডিং সিস্টেমে দেওয়া হলো। কিন্তু হয় কি, মানে আমাদের আজকে যখন আপনার সাথে কথা বলছি তখন নভেম্বরের 13 তারিখ, নির্বাচন যদি ফেব্রুয়ারি ফার্স্ট উইকে হয়, হাতে সময় খুব কম। নীলুফা চৌধুরী মনে ওইটাই বোঝানোর চেষ্টা করছিলেন যে কম সময়ের মধ্যে কি এটা সম্ভব? না, নিশ্চয়ই সম্ভব। আমরা নির্বাচনের প্রচারণা করি তো মাত্র 21 দিন, তাই না? আচ্ছা। নির্বাচন তফসিল ঘোষণা করার জন্য তো আমরা মাত্র 21 দিন সময় পাই। তাহলে জাতীয় নির্বাচন আমরা কিংবা অন্য কোনো নির্বাচন করতে পারলে আমরা এইরকম জাতীয় স্বার্থের ব্যাপারে আমরা কেন পারবো না? নিশ্চয়ই পারবো। এবং আমি মনে করি যে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। বাংলাদেশের মানুষকে যদি এতটুকু শুধু বোঝানো যায়, রাজনৈতিক দলগুলো যদি এতটুকু দায়িত্ব নেয় যে যে আমরা যে পরিবর্তনটা আকাঙ্ক্ষা করি, সেই পরিবর্তনের সূত্রপাত হবে হচ্ছে এই গণভোটের মধ্য দিয়ে। আমরা যদি এই গণভোটের পক্ষে থাকি, বাংলাদেশ রাষ্ট্রের একটা সংস্কারের যাত্রা শুরু হবে। সব সংস্কার রাতারাতি হয়ে যাবে, সবকিছু রাতারাতি ভালো হয়ে যাবে তা না, অন্তত যাত্রাটা শুরু হবে, যাতে করে ভবিষ্যতে আমরা আরো সংস্কার করতে পারি। বুঝতে পারছি। আমি আসলে আপনাদের অফিসিয়াল যে স্টেটমেন্ট সেটা হয়তো আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আপনি যেটা বললেন, এখন প্রতিটি রাজনৈতিক দলের নেতা কর্মীরা হয়তো এই বিষয়টি নিয়ে তাদের জায়গা থেকে বৈঠক করছে, পরবর্তীতে হয়তো আমরা জানতে পারবো। কিন্তু কিছু কিছু বিষয় আছে মানুষের মধ্যে শঙ্কার জায়গাটা, সেটা একটু পরিষ্কার করার চেষ্টা করি। নীলুফা চৌধুরী মনি, আমরা আসলে ফেসবুকে প্রধান উপদেষ্টা যখন বক্তব্যটা আমরা সোশ্যাল মিডিয়াতে আপ করলাম, আমরা দেখলাম ওখানে অনেকে কমেন্ট করছিলেন। বেশ কয়েকজন বলছিলেন যে জাতীয় নির্বাচন যখন হয়, কেন্দ্রগুলোতে নানামুখী সংঘর্ষের খবরাখবর আমরা পাই, সেখানে নিরাপত্তা বলয় থাকে। সেই জায়গায় যদি আবার গণভোটও হয়, বাড়তি নিরাপত্তা ইস্যুটা কতটা মাথা ব্যথা হতে পারে? আপনার অভিজ্ঞতা কি বলে? দেখেন, গণভোট নিয়ে মানুষের বাড়তি নিরাপত্তার ব্যাপারটা আমার কাছে ওরকম বোধগম্য নয়। এই কারণে যে গণভোট সম্পর্কে বর্তমান এই সময়ের মানুষরা যারা কাজ করে খায়, আমি ছাত্রদের যারা ভোটার হয়েছে আমি তাদের কথাটা বাদ দিলাম, যদিও তারা একটা বড় অংশ, কিন্তু যারা কর্মজীবী তাদের কথাটা আমি বলি। তারা তো নিজের দুবেলা দুমুঠো অন্ন বস্ত্রের সংস্থান করতে তাদের জীবন প্রায় বিপন্ন। বাংলাদেশের যে অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সেইখানে তাদের আপনারা মিলে সারাদিন আমরা টকশো করি বা কথা বলি বা বক্তব্য রাখি বা আপনারা মাঠ পর্যায়ে সংবাদ সংগ্রহ করেন, আপনারা এটা রিপিট করেন, সেইখানে আমরাই কতটুকু বলতে পারবো 84টা সংস্কার যে হয়েছে সেই 84টা কতগুলো আমাদের মুখস্থ আছে মেন গুলো ছাড়া। সেই জায়গায় সমস্ত বাংলাদেশের মানুষ, এখানে শিক্ষিত মানুষটাও যদি আমি বলি, তার যখন দিনান্তে দিনের সময় তার দিন চলে যায়, সেখানে তার আলাদা করে স্টাডি করে, যেমন আমি কাকে ভোট দিব এটা যতটা সুন্দর করে স্টাডি করা যায়। আমার একজনকে আমি টার্গেট করেছিলাম, সে মানুষটাকে মাঝপথে আমি শুনলাম যে তার সে লোক ভালো না, জি, আমি তাকে কিন্তু সুইং ভোটের কথা বলছি, আমি অন্যখানে হয়তো ডাইভার্ট করলাম। কিন্তু আপনার সংস্কারের কথা বলেন, আমি চাইলেই কিন্তু অন্যদিকে ডাইভার্ট করার কোনো এখানে হ্যাঁ অথবা না, দুইটা অপরচুনিটিস। এর মধ্যে আমাকে স্টাডি করতে হবে যে আমি রাষ্ট্রের জন্য কতটা। এখন আপনি বলেন একটা শ্রমিক, একটা কৃষক, একটা মেহনতি মানুষ, একটা অশিক্ষিত মানুষ, একটা আধা শিক্ষিত মানুষ, যাদের কাছে দুর্বোধ্য লাগে রিডিং পড়াটা, তারা ওইভাবে পড়ে তারপরে আপনার হা ভোট দিবে বা না ভোট দিবে, এটা কিন্তু ভীষণ বড় একটা জটিল বিষয়। তার উপর আপনার সময়টা, আপনার একটা ভোট দিতে যদি সিল মারতে আপনার আধা মিনিট আমি ধরলাম, সবকিছু মিলে একজন ভোটারের 3-4 মিনিট 5 মিনিট লাগলো, সেইখানে এই 5 মিনিটের সঙ্গে যোগ করে আপনি ওই যে আপনার এতগুলো শর্ত সম্মিলিত ভোটটা দিতে, সেটার জন্য কিন্তু তার সময় লাগবে এবং কারো না কারো একদম পরিষ্কার লাগতে পারে। এই হেল্পটা আপনি কিভাবে তাকে আপনি বলবেন? আপনি শহরের ভোটগুলোর কথা আমি কম বাদ দিলাম, শহরের ভোটগুলো বস্তি ছাড়া সবাই মোটামুটি লেখাপড়া জানা, কিন্তু আপনি যখন গ্রামে যাবেন, বুঝতে পারছি আপনার যুক্তিগুলো একদম স্পষ্ট। আমার যেহেতু একেবারে সময়টা কম, ফরিদুল হক, সবশেষ একটু জেনে চাই আপনার কাছ থেকে, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের যুগে বাংলাদেশ হয়তো প্রবেশ করতে যাচ্ছে, যদি এই বাস্তবতা তৈরি হয় এবং উচ্চকক্ষে পিআর এর বিষয়টা শেষমেশ চূড়ান্তই হয়ে যায় বলা যেতে পারে, প্রধান উপদেষ্টা যেহেতু বলে দিয়েছেন, যদি বড় কোনো পরিবর্তন না হয়, কেমন হলো আসলে? নিশ্চয়ই, আমরা তো দীর্ঘ সময় ধরে এটা নিয়ে আসলে বিতর্ক করে গিয়েছি এবং আমরা যুক্তি দিয়েছি যে ধরেন আমরা তো আসলে ওই মাত্রার ব্যাপক পরিবর্তনের দিকে যেতে পারিনি, কারণ আসলে অনেকগুলো রাজনৈতিক দলকে একমত করা যায়নি। কিন্তু তারপরও আমরা যেটা চেয়েছি, অন্তত মিনিমাম ক্ষমতা কাঠামোর ভারসাম্য তৈরি হোক।
ক্ষমতার ভারসাম্য প্রশ্নটা হচ্ছে যে প্রত্যেকটা জায়গাতে, যেই জায়গাতে পাওয়ারের ভরকেন্দ্রগুলো আছে, প্রত্যেকটা জায়গাতে আপনি ভারসাম্য তৈরি করবেন। সেখানে ক্ষমতার একটা গুরুত্বপূর্ণ জায়গা, সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্রে পার্লামেন্ট হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। সেইখানে পার্লামেন্টে যদি একটা আপার হাউস তৈরি হয়, সেই আপার হাউস পার্লামেন্টের একক যে ধরেন ক্ষমতা, যেটাকে কি বলে সংসদীয় সার্বভৌমত্বের নামে জি। এক ব্যক্তির সার্বভৌমত্ব হিসেবে রাখা হয়েছিল, সেটার উপরে একটা ব্যালেন্স ক্রিয়েট করবে প্রথমত। একটা ভারসাম্য তৈরি হবে। আমার হাতে সময় থাকলে আমি আরো আলাপটা দীর্ঘ করতাম, কিন্তু এই বার্তাটা জানা দরকার ছিল আপনাদের দিক থেকে, এবং আপনারা বললেন এটা আপনাদের অনেক দিনের একটা প্রত্যাশা ছিল এবং সেটা বাস্তবায়ন হলো। সামনের দিনে আসলে রাজনৈতিক দলগুলো কতটা, হ্যাঁ একদম, সামনের দিনে রাজনৈতিক দলগুলো নিজেরা কতটা আসলে বোঝাপড়া চালিয়ে নিতে পারবে সেটাই দেখার বিষয়। অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। দর্শক, আমার সঙ্গে ছিলেন এতক্ষণ বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য নীলোফা চৌধুরী মনি এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। এবং এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। থাকুন একাত্তরের সাথে।